হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভট্টাচার্যস। আমি প্রফেসর দেমাল ভট্টাচার্য। আর আজকে আমরা আলোচনা করব জিমি ভ্যালেন্টাইন নিয়ে, যেটা লিখেছেন ও হেনরি। তো ফার্স্টে আজকে আমরা জিমি ভ্যালেন্টাইনটাকে লাইন বাই লাইন আলোচনা করব না। লাইন বাই লাইনের জন্য আলাদা একটা ভিডিও দেওয়া হবে। এটা শুধু আমি মাইন্ড ম্যাপটা নিয়ে আলোচনা করব, রাইট? এখানে সবকটা ক্যারেক্টার এবং টোটাল স্টোরিটাকে খুব ইজিলি ডিফাইন করা হবে। ফার্স্টে আমরা জেনে নিই গল্পটার নাম হচ্ছে জিমি ভ্যালেন্টাইন, লিখেছেন ও হেনরি। এই গল্পটা নেওয়া হয়েছে রুটস অফ ডেস্টিনি, যেটা 1909-এ লেখা হয়েছিল। ক্যারেক্টার্স, ফার্স্ট ক্যারেক্টার আমরা পাবো জিমি ভ্যালেন্টাইন। এটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন হলেন প্রোটাগনিস্ট ক্যারেক্টার। প্রোটাগনিস্ট ক্যারেক্টার অর্থ প্রধান চরিত্র। নেক্সট আমরা পাবো ক্রোনেন, তিনি হচ্ছেন একজন গার্ড। ওকে, নেক্সট ওয়ার্ডেন, নেক্সট গভর্নর, জিমির বন্ধু মাইক ডলন, ডিটেকটিভ ব্রেন প্রাইস, মিস্টার অ্যাডাম, যিনি হচ্ছেন এলমোর ব্যাংকের মালিক, মিস্টার অ্যাডামের মেয়ে অ্যানাবেল অ্যাডামস, সে জিমি ভ্যালেন্টাইনকে পরবর্তীকালে ভালোবাসবে। যখন গল্পটার সেকেন্ড পার্ট পড়ব তখন আমরা জানতে পারবো। নেক্সট অ্যানাবেলের ম্যারিড সিস্টার, যার কোনো নাম এই গল্পে নেই। তার দুই মেয়ে আছে, একজনের নাম হচ্ছে মে, যার বয়স 9 বছর, একজনের নাম আগাথা, যার বয়স 5 বছর। নেক্সট পাবো আমরা র্যালফ ডি স্পেন্সার। এটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইনের দ্বিতীয় নাম, ছদ্মনাম র্যালফ ডি স্পেন্সার। আর পাবো আমরা ক্লার্ক, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন সেকেন্ড পার্টে একটা হোটেলে গিয়ে উঠবেন, সেই হোটেলটার নাম হচ্ছে প্ল্যান্টার্স হোটেল। সেখানে যে ক্লার্ক থাকবে সেই ক্লার্কের কথা বলা হয়েছে। নেক্সট আমরা পাবো জিমি ভ্যালেন্টাইনের বাগি ড্রাইভার ডলফ গিবসন এবং বেলেই, জিমির অনেক পুরনো একজন বন্ধু, যাকে জিমি, এই বেলের যে ক্যারেক্টারটা আছে এটা আমাদের গল্পে শুধুমাত্র চিঠি লেখা হয়েছিল, জিমি একটা চিঠি লিখেছিল বেলিকে, সেই হিসেবেই আছে, আর তেমন কোনো রোল নেই। ঠিক আছে, এবার আমরা চলে আসছি মেন গল্পতে। জিমি ওয়াজ ইন প্রিজন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই জিমি ভ্যালেন্টাইন, তিনি আছেন হচ্ছে জেলে। তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কোন কেসে অ্যারেস্ট করা হয়েছিল? স্প্রিংফিল্ড কেস অফ বার্গলারি। স্প্রিংফিল্ড বলার জায়গা, সেখানে জিমি ভ্যালেন্টাইন একটা সেফ ক্র্যাকিং করেছিল। তো যার জন্য তাকে বেন বেন প্রাইস বলে একজন ডিটেকটিভ, এমিনেন্ট ডিটেকটিভ, তাকে অ্যারেস্ট করেছিল এবং জিমিকে জেলবন্দি করে দেওয়া হয়েছিল। তো জিমিকে জেলবন্দি করা হয়েছিল, গল্পের শুরুতে আমরা এটা দেখতে পাই। তো জেলে জিমি কাজ করছিল। কোথায় কাজ করছিল? জেলে শু শপ, অর্থাৎ জুতোর দোকানে সে কাজ করছিল। জিমিকে অ্যারেস্ট করা হয়েছিল কোন কেসে? স্প্রিংফিল্ড কেস অফ বার্গলারিতে, রাইট? এবার আমরা দেখব যখন জিমি জেলে, হি ওয়াজ অ্যাসিডিয়াসলি স্টিচিং দ্য আপার্স অফ দ্য শুজ। অর্থাৎ জিমি যখন জেলে বন্দি, সে তখন জেলে জুতো সেলাই করছে খুব মনোযোগ সহকারে, যাকে ইংলিশে বলা হয়ে থাকে অ্যাসিডিয়াসলি। স্টিচিং দ্য আপার্স অর্থাৎ জুতোর উপরিভাগটা খুব মনোযোগ সহকারে জিমি সে সেলাই করছিল, স্টিচ করছিল। ঠিক সেই সময় ক্রনিন এসে হাজির হলো। ক্রনিন হচ্ছে একজন ওয়ার্ডেন, সরি, একজন গার্ড। সে এসে হাজির হলো। ক্রনিন টুক জিমি টু দ্য ওয়ার্ডেন্স অফিস। ক্রনিন এসে জিমিকে ওয়ার্ডেনের অফিসে নিয়ে গেল। কেন নিয়ে গেল? কারণ ওয়ার্ডেন তাকে একটা পার্ডন লেটার দিল। পার্ডন লেটার অর্থ হচ্ছে ক্ষমাপত্র। এই পার্ডন লেটারটা সাইন্ড বাই গভর্নর দ্যাট মর্নিং। সেদিনকেই সকালবেলা গভর্নর সাইন করে দিয়েছিল জিমির জন্য। ঠিক আছে, তাহলে জিমি, এটা একবার ছোটো করে দেখে নিই। জিমি একটা প্রিজনে বন্দি ছিল, কারণ তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কে অ্যারেস্ট করেছিল? একজন এমিনেন্ট ডিটেকটিভ বেন প্রাইস, সে অ্যারেস্ট করেছিল। তো যখন গল্পের শুরুতে আমরা দেখি জিমি একটা জেলে বন্দি ছিল, সে জেলে বন্দি থেকে কী করছিল? হি ওয়াজ টিচিং দ্য আপার্স অফ দ্য শুজ। সে একটা জেলের শু শপে জুতোর উপরিভাগ মনোযোগ সহকারে সেলাই করছিল। ঠিক সেই সময় কে আসলো? ক্রনিন, একজন গার্ড। সেই জিমিকে নিয়ে গেল কোথায়? ওয়ার্ডেনের অফিসে। কেন নিয়ে গেল? কারণ ওয়ার্ডেন তাকে একটা পার্ডন লেটার অর্থাৎ ক্ষমাপত্র দিল।
এই ক্ষমাপত্রটা কে সাইন করেছিল? এই ক্ষমাপত্রটা সাইন করেছিল গভর্নর নিজে, সেই দিনকেই সকালবেলা। অর্থাৎ একজন চোরকে জেল থেকে ছাড়াবার জন্য গভর্নর সাইন করে তাকে ক্ষমাপত্র দিয়েছিল। ঠিক আছে, তাহলে বুঝতেই পারা যাচ্ছে কত বড় লেভেলের চোর ছিল সে। নেক্সট, জিমি গট পানিশমেন্ট ফর 4 years। জিমির পানিশমেন্ট হয়েছিল 4 বছরের জন্য। তাহলে জিমির পানিশমেন্ট হয়েছিল কত বছরের জন্য? 4 বছরের জন্য। ঠিক আছে, হি সার্ভ 10 months। কিন্তু 4 বছরের জেল হয়েছিল, কিন্তু জিমি জেলে ছিল 10 মাস। জিমি জেলে ছিল 10 মাস। সে এক্সপেক্ট করেছিল যে 3 মাসের মধ্যে ছাড়া পেয়ে যাবে। ভাবো, 4 বছরের জেল হয়েছিল, এক্সপেক্ট করেছিল 3 মাসের মধ্যে ছাড়া পেয়ে যাবে, কিন্তু আনফর্চুনেটলি তাকে 10 মাস সার্ভ করতে হয়েছিল। ঠিক আছে, যখন জিমি জেলে বন্দি ছিল, প্রত্যেকটা কয়েদির একটা করে নাম্বার হয়। জিমির নাম্বার ছিল 9762। ওকে, এবার জিমিকে এত তাড়াতাড়ি কী করে ছাড়া হলো? বিকজ হি হ্যাড সো মেনি ফ্রেন্ডস আউটসাইড। কারণ জিমি ভ্যালেন্টাইনের অনেক বন্ধুবান্ধব ছিল বাইরে। তো যার জিমি ভ্যালেন্টাইনের মতো এত বন্ধুবান্ধব আছে, তাকে স্পর্শ করাও কারোর পক্ষে সম্ভব নয়। তো ওয়ার্ডেন যখন জিমিকে ছাড়লো, তখন ওয়ার্ডেন জিমিকে কিছু অ্যাডভাইস দিল। কী অ্যাডভাইস দিল? টু লিভ আ স্ট্রেট লাইফ। স্ট্রেট লাইফ বলতে সঠিক পথে বাঁচবার, সোজা পথে বাঁচবার উপদেশ দিল। আর বলল টু স্টপ ক্র্যাকিং সেফস। আর বলল যে তুমি সেফ ক্র্যাকিং করা বন্ধ করো। এবং জিমিকে আনলক করে দেওয়া হলো ঠিক সকাল 7টার সময়। এই যে ওয়ার্ডেনের অ্যাডভাইসের সঙ্গে আরও কিছু ছোটোখাটো ইনফরমেশনস আছে, যেগুলো আমরা পুরো লাইন বাই লাইন যখন টেক্সটকে অ্যানালাইজ করব তখন পড়ব, কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে এটাই। জিমিকে আনলক করে দেওয়া হলো ঠিক সকাল 7টার সময়। ওকে, জিমি গিয়ে পৌঁছালো কোথায়? বুলপেনে। বুলপেন কথার অর্থ হচ্ছে বেসবল কোর্ট, যেখানে ছিল ওয়ার্ডেনের আউটার অফিস। ঠিক আছে, তাহলে জিমিকে আনলক করা হলো কটায়? 7টার সময়। জিমি কোথায় গিয়ে পৌঁছালো? বুলপেনে। বুলপেন কথার অর্থ বেসবল কোর্ট। কখন গিয়ে পৌঁছালো? ঠিক 7টা 15-তে। ঠিক আছে, এই বুলপেন অর্থাৎ এই বেসবল কোর্টে কি আছে না আউটার অফিস অফ ওয়ার্ডেন, ওয়ার্ডেনের আউটার অফিস আছে। তো জিমি ভ্যালেন্টাইন সেখানে গিয়ে পৌঁছালো। যখন জিমিকে ছাড়া হলো, জিমি ওয়াজ গিভেন। জিমিকে কী কী দেওয়া হয়েছিল? জিমিকে দেওয়া হয়েছিল রেডিমেড ক্লোথস, ভেলেনিয়াসলি ফিটেড স্যুট, অর্থাৎ ফ্রি সাইজ স্যুট যেগুলো হয় ঢলঢলে, আনফিটেড স্যুট সেটাকে বলা হয়ে থাকে ভেলেনিয়াসলি ফিটেড স্যুট। স্টিফ স্কুইকি শুজ, একজোড়া শক্ত আওয়াজযুক্ত জুতো দেওয়া হয়েছিল। তাহলে জিমিকে ছাড়ার আগে কি দেওয়া হয়েছিল? রেডিমেড ক্লোথস, ভেলেনিয়াসলি ফিটেড স্যুট, স্টিফ স্কুইকি শুজ। ক্লার্ক তাকে কি দিয়েছিল? রেল রোড টিকিট, $5 বিল। একটা রেল রোড টিকিট দিয়েছিল, আর হচ্ছে $5 দিয়েছিল। ওয়ার্ডেন তাকে দিয়েছিল একটা সিগার, সিগারেট না কিন্তু সিগার। ক্লিয়ার? এই পার্টটা কিন্তু পুরো মুখস্থ করে ফেলতে হবে। জিমিকে জেল থেকে ছাড়ার আগে কী কী দেওয়া হয়েছিল, এইগুলো দেওয়ার মাধ্যমে সে তখনকার গভর্নমেন্ট মনে করত যে মাত্র $5 বিল দিয়ে একজন অপরাধী যখন তাকে জেল থেকে ছাড়া হবে, সে একটা ভালো সুন্দর লাইফ লিড করতে পারবে বা নতুন করে তার জীবন শুরু করতে পারবে। এখানে একটু সার্কাজমের ব্যবহার আছে, যেটা সম্ভব নয়। যাই হোক, আফটার কামিং আউট ফ্রম প্রিজন, জেল থেকে বেরোনোর পরে জিমি ডিসরিগার্ড করলো। কি ডিসরিগার্ড করলো? ডিসরিগার্ড করলো সং অফ দ্য বার্ডস, পাখির গানকে উপেক্ষা করলো। ডিসরিগার্ড মানে উপেক্ষা করা। সে উপেক্ষা করলো সং অফ দ্য বার্ডস, পাখির গানকে। ওয়েভিং গ্রিন ট্রিজ, সেই হাতছানি দেওয়া সবুজ গাছকে। স্মেল অফ ফ্লাওয়ার্স, ফুলের মিষ্টি গন্ধকে। এই তিনটে জিনিসকে সে অবহেলা করলো বা উপেক্ষা করলো। করে কোথায় চলে গেল? জিমি ওয়েন টু আ রেস্টুরেন্ট, জিমি চলে গেল একটা রেস্টুরেন্টে। সেখানে সে কী খেলো? ব্রয়েলড চিকেন আর হোয়াইট ওয়াইন। তাহলে জিমি এই প্রাকৃতিক হাতছানি অর্থাৎ দ্য সং অফ দ্য বার্ডস, ওয়েভিং গ্রিন ট্রিজ আর স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, এগুলোকে উপেক্ষা করে জিমি স্ট্রেট চলে গেল একটা রেস্টুরেন্টে। সেখানে সে তার লিবার্টিকে এনজয় করলো। রাইট?
যেখানে জিমি খেলো ব্রয়েলড চিকেন, হোয়াইট ওয়াইন আর একটা সিগার। কিন্তু যে সিগারটা থেকে ওয়ার্ডেন দিয়েছিল সেই সিগারটা খায়নি, কিন্তু ও আরেকটা সিগার কিনলো, যেটা কোয়ালিটি ওয়ার্ডেনের দেওয়া সিগারের থেকে অনেক গ্রেড বেটার ছিল, রাইট? তাহলে এটা মাথায় রাখতে হবে। তো সে তার লিবার্টিকে, তার স্বাধীনতাকে এই তিনটে জিনিসের মাধ্যমে এনজয় করলো। এবং সেখান থেকে জিমি কী করলো? সে চলে গেল স্টেশন, ট্রেন ধরবে বলে। যখন সে ট্রেনে উঠবে, সে দেখতে পেল একজন গরিব মানুষ, একজন বেগার, তার সেখানে বসে আছে। সে কী করলো? টসড আ কোয়ার্টার, একটা কোয়ার্টার তার হ্যাটের মধ্যে, অর্থাৎ টুপির মধ্যে টস করে দিল। সেখান থেকে সে চলে গেল কোথায়? রিচড আ লিটল টাউন নিয়ার স্টেট লাইন। স্টেট লাইনের কাছে একটা ছোট শহর ছিল, সেই শহরে চলে গেল ট্রেনে করে। কোথায় গেল? স্টেট লাইনে যায়নি, কিন্তু স্টেট লাইনের কাছে একটা ছোট শহর ছিল, সেই ছোট শহরে গেল। আর তার সময় লাগলো সেখানে পৌঁছাতে 3 ঘন্টা। তো জিমি সেখানে পৌঁছে চলে গেল একটা ক্যাফেতে। সেই ক্যাফেটা কার ছিল? তার সেই প্রিয় বন্ধু, আমরা ক্যারেক্টারে আগে পড়লাম, মাইক ডলান। মাইক ডলানের ক্যাফেতে সে চলে গেল। ঠিক আছে? তো এরপর একটা ছোট্ট স্টোরি আছে। সে মাইক ডলানের ক্যাফেতে গেল। ওই ক্যাফেতে মাইক ডলান একাই ছিল এবং সে জিমির কাছে ক্ষমাও চাইলো। সে জিমিকে বলল যে তোমাকে জেল থেকে ছাড়াতে দেরি হয়ে গেছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, সব কিছু কি ঠিক আছে? জিমি তার প্রশ্নের উত্তর না দিয়ে তার কাছ থেকে চাবি চাইলো। অ্যাকচুয়ালি জিমি ভ্যালেন্টাইন ওই ক্যাফেতেই থাকতো। ঠিক আছে? তো মাইক ডলান তাকে চাবিটা দিল, জিমি চাবি নিল, নিয়ে নিজের ঘরে চলে গেল। যখন সে ঘরে চলে গেল, সে দেখল বেন প্রাইজের যে কলার বাটন, সেটা তার ঘরের যেখানে 10 মাস আগে যখন তাকে অ্যারেস্ট করা হয়েছিল, যেখানে পড়েছিল সেখানেই পড়ে আছে। অর্থাৎ 10 মাস আগে জিমিকে অ্যারেস্ট করতে এসেছিল বেন প্রাইস। তো বেন প্রাইস যখন তাকে অ্যারেস্ট করতে এসছে, তখন জিমি তো যাবে না। তো বেন প্রাইসের সঙ্গে তার একটা ধস্তাধস্তি হয়েছিল এবং সে বেন প্রাইসের কলারটাকে চেপে ধরেছিল। তো এই টানাটানিতে বেন প্রাইসের কলারের বাটনটা খুলে জিমির ঘরের মধ্যে পড়ে গেছিল। এখন 10 মাস পরে যখন জিমি ঘরে ঢুকেছে, ও সেম জিনিস দেখতে পেয়েছে যে বেন প্রাইসের কলারের বাটনটা একটা জায়গায়, মানে ঘরের মধ্যে পড়ে রয়েছে। অর্থাৎ 10 মাস হয়ে গেছে ওই ঘরের মধ্যে কেউ প্রবেশ করেনি। তো জিমি সেখান থেকে কী করলো? একটা সুটকেস টেনে বার করলো, সেই ওয়াল প্যানেলটা সরালো, অর্থাৎ দেয়ালের মধ্যে একটা গর্ত করা ছিল, প্যানেল করা ছিল, সুড়ঙ্গ করা ছিল, সেটাকে সরালো। সেখান থেকে সেই বার করলো হচ্ছে তার সুটকেসটায় পুরো ধুলো পড়ে গেছিলো, রাইট? এবং সে ধুলোটাকে পরিষ্কার করলো। পরিষ্কার করার পর সে সুটকেসটাকে যখন খুললো, সেই সুটকেসের দিকে সে হাঁ করে তাকিয়ে থাকলো। কেন? কারণ সেই সুটকেসের মধ্যে কী ছিল? সেই সুটকেসের মধ্যে ছিল হচ্ছে বার্গলার টুলস। অর্থাৎ জিমি যে টুলসগুলোকে ইউজ করে সিন্দুকগুলোকে ক্র্যাক করে, সেই টুলসগুলো ছিল, রাইট? আর এই টুলসগুলো কিন্তু জিমি ভ্যালেন্টাইন নিজেই তৈরি করেছিল, সেলফ ইনভেন্টেড, এগুলো আর কোথাও পাওয়া যেত না। আর এগুলো তৈরি করা হয়েছিল টেম্পার্ড স্টিল দিয়ে। এই টুলসগুলোর মধ্যে কী কী ছিল তার একটা চার্ট আমি এখানে করে দিয়েছি। তার মধ্যে ছিল ড্রিলস, পাঞ্চেস, ব্রাসেস, বিটস, জিমিস ক্ল্যাম্পস, আর্জাস, নোভেলটিস, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ। এগুলো সব জিমি নিজেই তৈরি করেছিল। তার তৈরি করতে খরচা পড়েছিল ওভার $900। তুমি যদি $900 বলো, তোমাকে কিন্তু নাম্বার কাটতে পারে, তোমাকে বলতে হবে তার খরচা পড়েছিল ওভার $900। আর এই যে এগুলো জিমি নিজে তৈরি করেছিল, সেই কারণে জিমি নিজেকে খুব প্রাউড অনুভব করতো। আর এই জিনিসগুলোর ওপরে সে খুব গর্ব অনুভব করতো, কারণ এগুলো কারুর কাছেই ছিল না, একমাত্র জিমির কাছেই ছিল, রাইট? ওকে, তো আজকে এইটুকুই পার্ট থাক, বাকি পার্টটা আমরা পরবর্তী দুটো সেটে করব। ঠিক আছে? থ্যাংক ইউ।